গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন লেখক মোহাম্মদ সাইফের নতুন উপন্যাস তার চোখে মেঘ ছিল জল ছিল না। আজ চতুর্থ এবং শেষ পর্ব। ওগো, তুমি কেমন আছো? মিসেস আলম ফোন দিলেন তার পূর্তমন্ত্রী স্বামী মিস্টার আলমকে, যিনি এখন বসে আছেন মন্ত্রণালয়ে নিজ অফিসে। আলম সাহেব এখন দারুণ অস্থির। 1 মিনিটও তিনি স্থির হয়ে বসতে পারছেন না নিজের চেয়ারে। 1 মিনিট চেয়ারে বসছেন তো 10 মিনিট রুমের ভেতর পায়চারি করছেন। একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন আলম সাহেব। ভাবছেন এখন কি হবে। মন্ত্রী সাহেবের এখন দারুণ বিপদ। যে কোনো মুহূর্তে তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। তিনি হতে পারেন পথের ভিখারি। কারণ দেশে এখন শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সব দুর্নীতিবাজ মন্ত্রীদের বাদ দেয়া হচ্ছে মন্ত্রিপরিষদ থেকে। সেই কারণেই এত অস্থির মন্ত্রী সাহেব। মোবাইলে স্ত্রীর নাম দেখে ফোন কেটে দিলেন আলম সাহেব। এখন তার স্ত্রীর সাথে খোশ গল্প করার মতো সময় নেই, মনও নেই। মিসেস আলম আবার ফোন দিলেন মিস্টার আলমকে। এবার ফোন ধরে খেঁকে উঠলেন মন্ত্রী মহোদয়। কি হয়েছে কি? বারবার ফোন দিচ্ছ কেন? এই, তুমি রাগ করছো কেন? বললেন মিসেস আলম। আমি তোমাকে ফোন দেবো না তো কাকে ফোন দেব? তুমি ছাড়া আমার আর কি আছে? আমি ছাড়া তোমার সবই আছে, উত্তর দিলেন মন্ত্রী সাহেব। এখন কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে ঢং করার মতো সময় নেই। এই, কেমন আছো তুমি? অনেক ঢং করে মিস্টার আলমকে জিজ্ঞাসা করলেন মিসেস আলম। কেমন আছি তুমি জানো না? দেশে শুদ্ধি অভিযান চলছে। সব মন্ত্রীদের আমলনামা এখন প্রধানমন্ত্রীর হাতে। আমার নাম লিস্টের 1 নম্বরে। এখন কপালে যে কি আছে একমাত্র সৃষ্টিকর্তা আর প্রধানমন্ত্রী জানেন। কেন তোমার নাম লিস্টের 1 নম্বরে কেন? তুমি তো কোনো দুর্নীতি করনি। ন্যাকা সাজবে না সালেহা। খাত ছাড়া যেমন সোনার গহনা তৈরি হয় না, তেমনই দুর্নীতি ছাড়া মন্ত্রী হয় না। আর আমার সবচেয়ে বড় বিপদ তো তোমার ভাই, তোমার আদরের ছোট ভাই। কেন, সাগর আবার কি করেছে? তোমার সাগরই তো আমাকে ডুবিয়েছে। কেন, আজ সকালে পত্রিকা দেখোনি? ক্যাসিনো ব্যবসায়ীদের নামের তালিকায় সাগরের নাম যুক্ত হয়েছে। কে জানে হারামজাদা আমার নাম ভাঙিয়ে আর কোথায় কি করেছে। আরে তুমি এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশে মন্ত্রীদের আবার কিছু হয় নাকি? ভুল বললে সালেহা। বিপদে পড়লে বাংলাদেশের মন্ত্রীদের যেই দুরবস্থা হয়, সেটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। বাংলাদেশের মন্ত্রীরা ক্ষমতায় থাকাকালে যেমন অন্যদের ন্যায্য বিচার পেতে দেয় না, তেমনি তারা ক্ষমতা থেকে বিদায় হলে নিজেরাও ন্যায্য বিচার পায় না। আমরা যেমন ইট মারি তেমন পাটকেলও খাই। যাই হোক, দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। আর যদি সব ঠিক না হয় তাহলে আমি কি করব জানো? সাগরকে নিয়ে হেলিকপ্টার উঠব, তারপর পাইলটকে বলবো, ওই বেটা পাইলট, ঠান্ডা লাগছে, পাখা বন্ধ কর। মনে রাখবে সালেহা, আমি যদি মরি তাহলে তোমার ভাইকেও সাথে নেব মরার সময়। এই, তুমি আজে বাজে কথা বলছো কেন? বললেন মিসেস চৌধুরী। আমি তোমাকে একটা জরুরি প্রয়োজনে ফোন করেছি। কি প্রয়োজনে ফোন করেছো? আমি না বুঝে একটা কাজ করে ফেলেছি, এখন কি করব বুঝতে পারছি না। এ আর নতুন কি সালেহা, বুঝে কাজ তুমি কি কোনোদিন করেছো? আহা, আমার কথাটা আগে শোনোই না। বলো। জানো, হোটেলে না আমার সাথে এক মহিলা খুব বাজে একটা ঝগড়া করেছে। ঝগড়াটা এখন ফেসবুকে ভাইরাল হয়েছে। তুমি ফেসবুক খুললেই আমাকে আর সেই মহিলাকে দেখতে পাবে। মানে? জিজ্ঞাসা করলেন মিস্টার আলম। মিস্টার আলমের মানের ব্যাখ্যা দিতে মিসেস আলম সব খুলে বললেন। মিস্টার আলম নিজেও দেখলেন ভিডিওটা। তারপর হতাশ এবং নিস্তেজ গলায় বললেন, আমি শেষ সালেহা, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তুমি আমার কফিনের শেষ পেরেকটা মারলে। ইউ নেইলড ইট। মানে? এবার মিসেস আলমের মানের উত্তরে মিস্টার আলম বললেন, তুমি এমন একটা ঘটনা ঘটানোর আর সময় পেলে না। এখন আমার চরম দুঃসময়, তার উপর এই ভিডিও। এই ভিডিও একটু পরে টিভি নিউজে আসবে। এই ভিডিও নিয়ে টকশোতে আলোচনা হবে। সেই আলোচনা চলে যাবে প্রধানমন্ত্রীর অফিসে। এবার আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তুমি দেখে নিও, আগামী শুক্রবারের মধ্যে আমাকে বরখাস্ত করা হবে। আমার কথা বিশ্বাস না হলে তুমি একটা কাগজে লিখে রাখতে পারো, আগামী 3 দিনের মধ্যেই আমি পথে বসবো। প্লিজ, তুমি কুডাক ডাকবে না। এখন আমি কি করবো সেটাই বলো। আমার এখন সুডাক ডাকার মতো অবস্থা নেই সালেহা, আমার সব শেষ। তোমার এই ভিডিওটা হলো লাস্ট নেইল অন মাই কফিন। এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমার বলা বলিতে এখন কিচ্ছু আসে যায় না, আমি শেষ। প্রবাদ আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। অর্থাৎ আমাদের বেশিরভাগ বন্ধুরাই হচ্ছে সুসময়ের বন্ধু। দুঃসময় এলে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায় না। বিপদে পড়লে সব বন্ধুরাই নীরবে সরে যায়। কিন্তু এটা বিপদের একটা রূপ। বিপদের আরও একটা রূপ আছে,
সেটা হলো বিপদে পড়লে মানুষ মানুষের কাছেও আসে। দুজন মানুষ যদি একই বিপদে পড়ে তাহলে তাদের মধ্যে তৈরি হয় ঐক্য, তারা একজোট হয়ে বিপদকে মোকাবেলা করে। বর্তমানে মিসেস চৌধুরী আর মিসেস আলম একই বিপদে নিমজ্জিত, দুজনেই আছেন দারুণ ভয়ের মধ্যে। মিসেস চৌধুরী ভয় পাচ্ছেন তিনি উত্তেজিত হয়ে মিসেস আলমের মুখে থুথু দিয়ে যে অন্যায় করেছেন সে অন্যায়ের কারণে মিসেস আলম তার বিরুদ্ধে মামলা করবেন। আর মিসেস আলমের ভয় মন্ত্রীর স্ত্রী বলে তিনি যে ক্ষমতার দাপট দেখিয়েছেন সেটা মন্ত্রিত্বের ক্ষমতার সরাসরি অপপ্রয়োগ। তার এই ক্ষমতার অপব্যবহারের শাস্তি পেতে হবে তার স্বামীকে, তার কারণে তার স্বামীর মন্ত্রিত্বও চলে যেতে পারে। দুই মহিলার এই কমন বিপদ দুজনকে কাছে নিয়ে এলো, দুজন অপরিচিত শত্রুকে বানালো ঘনিষ্ঠ বন্ধু। বিপদ থেকে রক্ষা পেতে মিসেস আলমের মাথায় এলো একটা চতুর বুদ্ধি, কিন্তু এই বুদ্ধির প্রয়োগের জন্য তার মিসেস চৌধুরীর সাহায্য দরকার। একা একা তিনি এই বুদ্ধি বাস্তবায়ন করতে পারবেন না। হাজার হোক মিসেস আলম একজন মন্ত্রীর স্ত্রী, তিনি নিজে কোনোদিন রাজনীতি করেননি, কিন্তু স্বামীকে অনেক রাজনীতি করতে দেখেছেন। রাজনীতির অনেক খেলা তিনি খুব কাছ থেকে দেখেছেন। মিসেস আলম মনে করেন রাজনীতি হচ্ছে ইংরেজি সংখ্যা 6-এর মতো, নিচ থেকে দেখলে 6 আবার ওপর থেকে দেখলে 9। এই কারণে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সে একবার 6 পরের বার 9, ঠিক যেন ডিম আগে না মুরগি আগে বিতর্কের মতো, যার কোনো শেষ নেই। বুদ্ধিটা খুঁজে পেতে মিসেস আলমের তেমন বেগ পেতে হয়নি। বুদ্ধিটা মাথায় আসতেই নিজের রুম থেকে বের হলেন তিনি, খুঁজতে শুরু করলেন মিসেস চৌধুরীকে। একটু পর মিসেস চৌধুরীর দরজায় টোকা দিলেন মিসেস আলম। আপা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, দয়া করে একটু বাইরে আসেন, আমার বড়ই উপকার হয়। আরে আপা আপনি? মিসেস আলমের হাত ধরে বললেন মিসেস চৌধুরী। আসেন আপা, ভেতরে আসেন, কি খাবেন বলুন, চা না কফি? ভেতরে যাব না আপা, আগে আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। তাহলে প্রমিস করুন কথা শেষ হলে আমার ঘরে আসবেন, আপনাকে একটু আপ্যায়নের সুযোগ দেবেন, বললেন মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী এখন মিসেস আলমের সঙ্গে খাতির জমাতে চান, যাতে মিসেস আলম তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা না করেন। ছুটিতে এসে মিসেস চৌধুরী কোর্ট কাচারির ঝামেলায় জড়াতে চান না। অবশ্যই আসবো আপা, উত্তর দিলেন মিসেস আলম। চলুন আগে একটু ওই বারান্দায় চলুন, দরকারি কথাটা আগে সেরে নিই। আপা, আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন, মিসেস চৌধুরীর হাত ধরে বললেন মিসেস আলম। কি যে বলেন আপা, বড় বেয়াদবি তো আমিই করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন, উত্তর দিলেন মিসেস চৌধুরী। আপনার মুখের উপর থুথু দিয়ে আমার একদম উচিত হয়নি, উত্তেজনার বশে কাজটা করে ফেলেছি। বিশ্বাস করুন আপা, আমি জীবনে কখনো কারো গায়ে থুথু দিইনি। ছি ছি, আজ আপনার মুখে থুথু দিলাম, ব্যাপারটা ভাবতেই এখন আমার লজ্জা লাগছে। আপনি আমাকে ক্ষমা করবেন আপা, আপনি আমাকে ক্ষমা করবেন, বললেন মিসেস আলম। অন্যায় তো আমিও করেছি, মন্ত্রিত্বের দাপট দেখানো আমার একদম উচিত হয়নি। মন্ত্রিত্ব তো আজ আছে কাল নেই। যাই হোক আপা, যা হবার তো হয়েই গিয়েছে, চলেন আমরা এখন একটা কাজ করি। কি কাজ? মিসেস আলম কাজটার কথা মিসেস চৌধুরীর কানে কানে বললেন। সব শুনে মিসেস চৌধুরীর ফ্যাকাশে মুখে বেশ খানিকটা রক্ত প্রবাহিত হলো। আসন্ন বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনায় তিনি যেন চকচক করে উঠলেন। মিসেস চৌধুরী মিসেস আলমের হাত ধরে বললেন, বুদ্ধিটা তো দারুণ আপা, তা কাজটা কখন করবেন? আজ বিকেলে। সেদিন বিকেলে হোটেলের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন মিসেস আলম। সাংবাদিকরা তখন মিসেস আলমকে এমনিতেই খুঁজছিল, কারণ মন্ত্রীর বইয়ের মুখে থুথু শিরোনামের ভিডিওটা ততক্ষণে এমন ভাইরাল হয়েছে যে সেটা এখন মহামারীর আকার ধারণ করেছে। ভিডিওটা এখন নিউজ চ্যানেলগুলোতেও দেখানো শুরু করেছে। সাংবাদিকরা এখন মিসেস আলমের আরও তথ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিকেলের সেই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে পাশাপাশি বসলেন মিসেস আলম আর মিসেস চৌধুরী। বক্তব্যের শুরুতে মিসেস আলম বললেন, সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা কেন এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আফসোস, বড়ই আফসোস, প্রাইভেসি নামক শব্দটা দিনকে দিন বিলীন হতে চলেছে। দেশের প্রবৃদ্ধির হার যত উপরে উঠছে, জনগণের প্রাইভেট লাইফের প্রাইভেসির অধিকার ততই নিচের দিকে যাচ্ছে। এর একমাত্র কারণ প্রযুক্তি। ম্যাডাম, আপনি মন্ত্রীর স্ত্রী বলে লাইনে দাঁড়াবেন না, এই অধিকার আপনাকে কে দিয়েছে? মিসেস আলমকে প্রশ্ন করলেন একজন সাংবাদিক। সাংবাদিক সাহেব মিসেস আলমকে তার কথা শেষ করার সুযোগ দিলেন না, তার আগেই প্রশ্ন করলেন, মিসেস চৌধুরী, আপনি ওই ভিডিওতে খুব অ্যাগ্রেসিভ ছিলেন। আপনি প্রথমে মিসেস আলমকে মাতারি বলে গালি দিয়েছেন। ভদ্রমহিলারা কি এই ভাষায় কথা বলে? দ্বিতীয় সাংবাদিক প্রশ্ন করলেন মিসেস চৌধুরীকে। ভাই সাহেব, আপনারা আগে আমাদের কথা শোনেন, তারপর প্রশ্ন করেন। আগে আমাকে আমার বক্তব্য শেষ করার সুযোগ দিন।
প্লিজ। এই বলে মিসেস আলম সংবাদ সম্মেলনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিলেন। আমি জানি আজকাল আপনারা অনেক ব্যস্ত, ভূমিকা বর্ণনা এসব শোনার সময় আপনাদের নেই। আপনারা সরাসরি উপসংহার শুনতে চান, যাকে বলে কাম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি আপনাদেরকে উপসংহারই বলছি, সরাসরি পয়েন্টে আসছি। আমরা হোটেল লবিতে একটা নাটকের শুটিং করছিলাম। আমি আর চৌধুরী আপা সেই নাটকের প্রধান চরিত্র। নাটকের দৃশ্যটা ছিল আমি মন্ত্রীর স্ত্রী, বেড়াতে এসে আমার স্বামীর মন্ত্রিত্বের ক্ষমতার অপব্যবহার করছি, আর মিসেস চৌধুরী আমাকে থুতে দিচ্ছেন। আমরা সেটাই করছিলাম, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকাল যার হাতে মোবাইল সেই সাংবাদিক। তেমনই একজন অতি উৎসাহী জনতা আমাদের শুটিংয়ের দৃশ্যটাকে বাস্তব মনে করে মোবাইলে ভিডিও করলেন আর ফেসবুকে পোস্ট করলেন। আপনারা তাহলে নাটকে শুটিং করছিলেন? হ্যাঁ। কিন্তু আপনাদের ক্যামেরা কোথায় ছিল? ক্যামেরা আমরা পেছনে রেখেছিলাম ইচ্ছে করেই, যাতে কেউ বুঝতে না পারে আমরা শুটিং করছি, কারণ আমরা একটা রিয়েলিস্টিক শট নিতে যাচ্ছিলাম। বিশ্বাস না হলে আমাদের ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলে দেখুন। বজলু ভাই, সামনে আসেন। এই বলে মিসেস আলম ক্যামেরা ঘাড়ে একজন মানুষকে সামনে ডাকলেন। বলাই বাহুল্য, এই ক্যামেরাম্যান মিসেস আলমের কেনা গোলাম। তাকে তিনি ভাড়া করে সাংবাদিক সম্মেলনে এনেছেন। আসসালামু আলাইকুম। সাংবাদিকদের সালাম দিলেন বজলু ভাই। জি ভাইরা, আমি ক্যামেরা নিয়ে পিছনে দাঁড়াইছিলাম। আমি ড্রিম প্লে হাউসের একজন ক্যামেরাম্যান। কিন্তু আপনি তো আসলেই পূর্তমন্ত্রীর স্ত্রী, আপনাকে আমরা অনেকেই চিনি। এখন থেকে আরো ভালো করে চিনবেন। এখন থেকে আপনারা আমাকে নিয়মিত টিভিতে দেখবেন। আমি নাটকে অভিনয় শুরু করেছি, এটা আমার প্রথম নাটক। তা আপনাদের নাটকের নাম কি? মন্ত্রীর 10 দিন, জনতার 1 দিন। কিছুক্ষণ চুপ করে থেকে নাটকের নাম বললেন মিসেস আলম। নাটকের নামটা বলার পর মিসেস আলম নিজেই নিজের উদ্দেশ্যে মনে মনে হাততালি দিলেন। নিজের প্রতিভায় তিনি মুগ্ধ হলেন, কারণ নাটকের নাম কি এটা তিনি আগে ঠিক করতে ভুলে গিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আচমকা একটা নাম বলে ফেলেছেন। নামটা যথার্থই হয়েছে। মিসেস আলম তাই নিজের ক্রিয়েটিভিটিতে নিজেই মুগ্ধ হলেন। যাই হোক সাংবাদিক ভাইরা, আমরা আপনাদেরকে সত্য ঘটনাটা বললাম। এখন আপনাদের উচিত এই সত্যকে প্রচার করা, আর যে বিনা অনুসন্ধানে আমাদের ভিডিও ফেসবুকে পোস্ট করেছে তার বিচার নিশ্চিত করা। আমরা আপনাদের কর্তব্যের দায়ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। আশা করি নেগেটিভ নিউজ আপনারা যেমন আয়েশ করে করে গেলেন, তেমনি মাঝে মাঝে পজিটিভ নিউজ একটু চেখে দেখবেন। মানুষের ভালোবাসার সম্পর্ক একটা বীজের মতো। বৃক্ষ যেমন লুকিয়ে থাকে বীজের ভেতর, তেমনি ভালোবাসাও লুকিয়ে থাকে মানুষের মনের ভেতর। একসময় বীজ যখন মাটি পায়, পায় আলো বাতাস পুষ্টি, তখন বীজের ভেতর থেকে বেরিয়ে আসে এক শিশু বৃক্ষ। সেই শিশু বৃক্ষ একদিন হয় মহিরুহ। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ভালোবাসা গাঢ় হতে সময় লাগে, লাগে উপযুক্ত পরিবেশ। সেই সময় এবং সুযোগ এখন এসেছে হীরা আর টুটুলের জীবনে। ওদের ঢাকা নগরকেন্দ্রিক দূষিত জীবনটা যেন পরিষ্কার হয়ে গিয়েছে সেন্ট মার্টিনে এসে। প্রকৃতির নিবিড় ছোঁয়া হীরা আর টুটুলকে প্রশান্ত করে দিয়েছে। প্রকৃতি ওদের দুজনের মাথাতেই যেন হাত দিয়ে আশীর্বাদ করেছে। ওদের এখন মনে হচ্ছে সমুদ্র যেমন ঢেউকে লুকিয়ে রাখতে পারে না, তেমনি মানুষও তার ভালোবাসার কথা বেশি দিন গোপন রাখতে পারে না। কিন্তু তারপরেও হীরাকে কিছুই বলতে পারেনি টুটুল। সে যে 50 বছর বয়সে মারা যাবে, এই ভয়টাই তাকে কিছু বলতে দেয়নি। এমনকি সে যে হীরাকে ভীষণ পছন্দ করে, দিনরাত কেবল হীরার চিন্তাই তাকে আচ্ছন্ন করে রাখে, এই বিষয়টাও সে নিজের কাছে নিজেই অস্বীকার করার চেষ্টা করছে। তবে হীরা তার মনের কথা বলতে পেরেছে। সেন্ট মার্টিনে এসে সে টুটুলকে সাফ জানিয়ে দিয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, তোমার হাত ধরে আমি এক জীবন রাস্তা হাঁটতে চাই। কিন্তু আমি যদি আপনাকে বিয়ে করতে রাজি না হই? টুটুল বলেছিল হীরাকে। হীরা তার উত্তরে বলেছিল, তাহলে আমি তোমার মতামত না নিয়েই তোমাকে বিয়ে করব। মেয়েদের যেমন তাদের মতের বিরুদ্ধে বিয়ে হয়, তোমারও মতের বিরুদ্ধে বিয়ে হবে। পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মেয়ের বিয়ে হয় মতের বিরুদ্ধে, এবার একটা ছেলের বিয়ে হবে তার মতের বিরুদ্ধে। ঢাকায় ফিরে হীরা সেই ব্যবস্থাই করল। সে ঢাকায় এসে খুঁজে বের করল প্রফেসর আনোয়ার ইব্রাহিমের ঠিকানা, যার কাছে সে টুটুলকে নিয়ে যাবে, প্রমাণ করবে মৃত্যু নিয়ে টুটুলের ভয় পাওয়াটা কতখানি অমূলক আর কতখানি যৌক্তিক। তবে হীরা প্রথম দিনই টুটুলকে নিল না প্রফেসর আনোয়ার ইব্রাহিমের কাছে। প্রথমবার হীরা একা গেল প্রফেসর সাহেবের সঙ্গে দেখা করতে, তাকে টুটুল বিষয় সব খুলে বলতে। প্রফেসর ইব্রাহিম একজন পৃথিবী বিখ্যাত জিন বিশেষজ্ঞ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তার অবদান অনেক, অথচ মানুষ হিসেবে তিনি খানিকটা পাগলাটে ধরনের। তিনি বিশ্বাস করেন পৃথিবীর সকল জিনিয়াস মানুষেরাই হয় পাগলা কিসিমের। পাগলামি এবং জিনিয়াসের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে,
এই সম্পর্ক অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রফেসর ইব্রাহিম প্রায়ই বলেন, পৃথিবীর সব জিনিয়াসরাই পাগল হয়, কিন্তু সব পাগল জিনিয়াস হয় না। প্রফেসর ইব্রাহিম প্রথমবার দেখেই হীরাকে আপন করে নিলেন, তাকে আম্মাজি বলে সম্বোধন করলেন। কেন করলেন সেটা হীরা জানে না। হতে পারে এটাও প্রফেসর ইব্রাহিমের পাগলামির একটা নমুনা। হীরা যেদিন প্রফেসর ইব্রাহিমের চেম্বারে গেল, যখন সে টুটুল বিষয়ে সকল কথা প্রফেসর ইব্রাহিমকে খুলে বলতে শুরু করলো, তখনই মোবাইল বাজলো প্রফেসর ইব্রাহিমের। কিন্তু মোবাইলটা প্রফেসর সাহেবের পকেটে ছিল না, সেটা ছিল পাশের টেবিলে। তিনি হীরাকে বললেন, আম্মাজি দেখেন তো আমাকে কে টেলিফোন করেছে। মোবাইল স্ক্রিন থেকে নামটা পড়ে আমাকে বলেন। হীরা তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে মোবাইলটা হাতে নিল, বলল, রিং পড়া কাইয়ুম। ঠিক আছে, এই ফোন রিসিভ করার দরকার নেই, আপনি চলে আসুন। হীরা ফিরে এলো তার চেয়ারে, বাকি কথাগুলো বলতে লাগলো প্রফেসর সাহেবকে। একটু পর আবারও ফোন বাজলো। উনি মহাবিরক্তি নিয়ে বললেন, আরে এ তো দেখছি দারুণ যন্ত্রণা। আম্মাজি দেখেন তো আবার কে ফোন করেছে। বাইপাস সালাউদ্দিন। মোবাইল স্ক্রিন থেকে নাম পড়ে উত্তর দিল হীরা। থাক আম্মাজি, আপনি আসেন, এটাও একটা ফালতু ফোন। বলেন কি বলছিলেন। বলছি আঙ্কেল, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন, বাইপাস সালাউদ্দিন, রিং পড়া কাইয়ুম, এসব কি ধরনের নাম? ওসব আপনি বুঝবেন না আম্মাজি, এরা সবাই আমার ভিআইপি রোগী, তাই রোগ অনুযায়ী এদের নাম আমি রেখেছি। যেমন কাইয়ুমের হার্টে দুটো রিং পরানো, তাই ওর নাম রিং পরা কাইয়ুম। আবার সালাউদ্দিনের কিছুদিন আগে বাইপাস সার্জারি হয়েছে, ফলে ওর নাম বাইপাস সালাউদ্দিন। কি করব বলুন আম্মাজি, ভিআইপিরা ধরে নেয় ওদের সবার রোগ বালায়ের কথা আমার মনে থাকে, কিন্তু এত মানুষের রোগ কি মনে রাখা সম্ভব? তাই এই ব্যবস্থা। ওরাও খুশি, আর আমিও মনে রাখার ঝামেলা থেকে বেঁচে গেলাম। তো আঙ্কেল, আমার নম্বর যদি আপনি ফোনে সেভ করেন, কি নামে রাখবেন? তোমার নাম? দাঁড়াও বলছি, তোমার নাম লিখব প্রেমে পড়া আম্মাজি। এবার বলো কি বলছিলে, তোমার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। হীরা যেদিন টুটুলকে নিয়ে গেল প্রফেসর ইব্রাহিমের চেম্বারে, সেদিন প্রফেসর সাহেব টুটুলকে বললেন, বুঝলেন টুটুল সাহেব, পারতে সারতে আমি দুই ধরনের রোগী একেবারেই দেখি না। এক হচ্ছে শিশু, আর হচ্ছে শিক্ষক। শিশুরা তাদের শারীরিক অসুবিধার কথা বলতে পারে না, তাদের চিকিৎসা করতে হয় অনুমানের উপর। আর শিক্ষকদের সমস্যা হলো তারা কথা শুনতে চায় না, তাদের অভ্যাস শেখানো, তারা শিখতে চায় না, কেবল তর্ক করে। আমি কি তাহলে চলে যাব? টুটুল জিজ্ঞাসা করলো প্রফেসর ইব্রাহিমকে। না, বসুন, আম্মাজি আপনাকে নিয়ে এসেছেন, আপনাকে তো দেখতেই হবে। তো বলুন টুটুল সাহেব, আপনি আম্মাজিকে বিয়ে করতে ভয় পাচ্ছেন কেন? সেটা তো আপনি জানেন ডাক্তার সাহেব, হীরা নিশ্চয়ই আপনাকে সব বলেছে। হ্যাঁ বলেছে, তারপরেও আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বলুন, আপনি বিয়ে করতে ভয় পান কেন? কারণ আমার বংশে পুরুষ মানুষেরা 50 বছর বয়সের বেশি বাঁচে না। আমার দাদা, বাবা, চাচা সবাই মারা গিয়েছেন 50 বছরের কম বয়সে। তারা তিনজনই মারা গিয়েছেন একইভাবে, আচমকা। আমার ধারণা আমার বংশে পুরুষ মানুষদের কোনো একটা জেনেটিক সমস্যা আছে, তাই তারা এত অল্প বয়সে মারা যায়। আমার বিশ্বাস আমিও 50 বছর বয়সের আগেই মারা যাব, তাই বিয়ে করতে ভয় পাই। ডাক্তার সাহেব, আপনি কি সঞ্জীব কুমারের নাম শুনেছেন? জিজ্ঞাসা করল টুটুল। 70-এর দশকে সঞ্জীব কুমার ছিলেন হিন্দি সিনেমার বিখ্যাত নায়ক। সেই সঞ্জীব কুমার কোনোদিন বিয়ে করেননি। কেন করেননি জানেন? না, জানি না। সঞ্জীব কুমারের ধারণা ছিল তিনি 50 বছর বয়সের আগেই মারা যাবেন। ওনারই ধারণা হয়েছিল কারণ ওনার বাবা এবং বড় ভাই দুজনেই 50 বছর বয়সের আগেই মারা গিয়েছিলেন। অভিনয় জীবনে সঞ্জীব কুমারের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী সুলেখা পান্ডে। তিনিও ছিলেন বিখ্যাত। সুলেখা পান্ডে প্রচণ্ডভাবে চাইতেন সঞ্জীব কুমারকে বিয়ে করতে। তিনি মনে করতেন সঞ্জীব কুমারের এই মৃত্যু ভয় একটা কুসংস্কার ছাড়া আর কিছু না। তাই সুলেখা পান্ডে নানানভাবে বিয়ের জন্য চাপ দিতেন, কিন্তু সঞ্জীব কুমার কোনোভাবেই বিয়ে করতে রাজি হননি। তারপর কি হয়েছিল জানেন? সঞ্জীব কুমার 47 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। মৃত্যুর আগে সঞ্জীব কুমারের শেষ কথাটা ছিল, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্য কল্পনার চেয়েও বেশি বিস্ময়কর। টুটুল সাহেব, আপনি নিশ্চয়ই একজন ভালো শিক্ষক, বললেন প্রফেসর ইব্রাহিম। আপনার কথা বলার স্টাইল আমার দারুণ পছন্দ হয়েছে। আপনি যখন কথা বলেন তখন আপনার সমস্ত শরীর কথা বলে। কথা বলার সময় আপনি বিষয়ের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যান। আপনি আপনার বডিকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। টুটুল অসাধারণ শিক্ষক আঙ্কেল, বলল হীরা। ওর মতো শিক্ষক আমি আমার জীবনে খুব কম দেখেছি। জানেন আঙ্কেল, আমি প্রতিদিন টুটুলের সঙ্গে ওর বিশ্ববিদ্যালয়ে যাই। টুটুলের প্রতিটা ক্লাসে আমি পেছনের বেঞ্চে চুপ করে বসে থাকি। ওর লেকচার আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। টুটুলের লেকচার শুনতে শুনতে আমি শুধু টুটুলের প্রেমেই পড়িনি, আমি রাষ্ট্রবিজ্ঞানেরও প্রেমে পড়েছি। জানেন আঙ্কেল, ক্যামব্রিজে আমি কোনো ক্লাসে এতটা মনোযোগ দিতে পারিনি যতটা মনোযোগ আমি টুটুলের ক্লাসে দিয়েছি। তাছাড়া টুটুল চমৎকার গানও গাইতে পারে আঙ্কেল।
ওর গানের গলা অনেক প্রফেশনাল সিঙ্গারদের চাইতেও ভালো। এখন বুঝতে পারছি আম্মাজি আপনার অবস্থা এত খারাপ কেন। বুঝলেন আম্মাজি, রূপ দেখে প্রেমে পড়লে সেই প্রেমের আকর্ষণ খুব বেশি দিন থাকে না, কারণ রূপের ধর্ম হচ্ছে রূপ আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু গুণ দেখে প্রেমে পড়লে সেই প্রেমের আকর্ষণ হয় চিরস্থায়ী, কারণ গুণের ধর্ম হচ্ছে গুণ আস্তে আস্তে বাড়তে থাকে। আপনি টুটুলের গুণের প্রেমে পড়েছেন, তাই আপনার প্রেমটা সিরিয়াস কেস আম্মাজি। টুটুল সাহেব, এবার আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। করুন। ধরুন আপনার ক্লাসের ছেলেমেয়েদের নিয়ে আপনি যাচ্ছেন শিক্ষা সফরে। আপনারা যাবেন কক্সবাজারে, সমুদ্র সৈকতে। সেখানে আপনারা থাকবেন সপ্তাহখানেক, সমুদ্রের পানিতে সাঁতার কাটবেন আপনারা। কিন্তু আপনারা যাবার সপ্তাহখানেক আগে আপনার এক ছাত্র আপনার কাছে এসে বলল, স্যার আমি পানি দেখলে ভীষণ ভয় পাই, আমি এই শিক্ষা সফরে যাব না। তখন আপনি সেই ছাত্রকে কি উপদেশ দেবেন? আমি বলবো, ঠিক আছে, তোমার যাবার দরকার নেই, তুমি ঢাকাতেই থাকো। বুঝলেন টুটুল সাহেব, এটাই আপনার সমস্যা। কেন, আমি ভুল কি বলেছি? যে পানিকে ভয় পায় তার পানিতে যাবার প্রয়োজন কি? যে পানিকে ভয় পায় তারই সবার আগে পানির কাছে যাওয়া প্রয়োজন। পানি থেকে দূরে থাকলে পানির ভয় কোনোদিন তার কাটবে না, তার জন্য সাঁতার শিখতে হবে। আমি আপনার জায়গায় থাকলে সেই ছাত্রটিকে বলতাম, আজ থেকে তুমি আমার সঙ্গে সুইমিং পুলে যাবে, 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে সাঁতার শিখিয়ে দেব, তারপর তুমি আমাদের সাথে কক্সবাজারে যাবে। যাই হোক টুটুল সাহেব, আপনার ভয়টা যে একেবারে অমূলক সে কথা আমি বলবো না। মানুষের অনেক রোগী হয় জেনেটিক ডিসঅর্ডারের কারণে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা ক্যান্সার। বাবা মার যদি এসব রোগ থাকে তবে সন্তানদের পরবর্তী জীবনে এসব রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু পৃথিবীর সকল গল্পেরই একটা দ্বিতীয় দিক থাকে। এভরি স্টোরি হ্যাজ অ্যান অ্যানাদার সাইড। আপনার এই সঞ্জীব কুমারের গল্পটার একটা আলাদা দিক আছে। সেটা কীরকম? দেখুন টুটুল সাহেব, জেনেটিক কারণে সন্তানরা শুধু যে বাবা মার দোষী পায়, অর্থাৎ রোগবালাই পায়, তা কিন্তু নয়। জেনেটিক কারণে সন্তানরা বাবা মার গুণও পায়। যেমন ধরুন, আপনার বাবা যদি অঙ্কে খুব ভালো হয় তবে আপনারও অঙ্কে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই হিসেবে একজন বিজ্ঞানীর সন্তানেরও বিজ্ঞানী হওয়া উচিত, জেনেটিক কারণেই হওয়া উচিত। কিন্তু সেটা কি সবসময় হয় টুটুল সাহেব? না, হয় না। কেন হয় না? অনেক কারণেই হয় না। আপনি শুধু জেনেটিক কারণটা বলুন, ওই কারণটি আমাদের জানা দরকার। জানি না। কারণটা বড়ই বিচিত্র টুটুল সাহেব। প্রকৃতিতে মানুষের শরীরের মতো এত বিচিত্র আর জটিল মেশিন আর একটাও নেই। মানুষই প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের শরীরের ডিজাইন বানাতে প্রকৃতিকে অনেক হিসাব নিকাশ করতে হয়েছে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। বলুন তো, আমাদের নখ কিংবা চুল কাটলে ব্যথা লাগে না কেন? কারণ চুল হচ্ছে আমাদের শরীরের মৃত কোষ, ডেড সেল। চুল তৈরি হয় শরীরের মৃত কোষ দিয়ে, তাই চুল কাটলে ব্যথা লাগে না, নখও তাই। ঠিক বলেছেন। এখন বলুন তো টুটুল সাহেব, আমাদের চুল যদি মৃত সেল দিয়ে তৈরি না হয়ে জীবিত সেল দিয়ে তৈরি হতো তাহলে কি হতো? তাহলে আমরা চুল কাটলে ব্যথা পেতাম, চুল কাটলে রক্ত বের হতো। তার মানে আপনি চুল কাটতে চাইলে আপনাকে নাপিতের দোকানে না গিয়ে আপনাকে ভর্তি হতে হতো হাসপাতালে। ডাক্তার আপনাকে অ্যানেস্থেটিক ওষুধ দিয়ে অজ্ঞান করত, তারপর আপনার চুল কাটত। প্রচুর রক্তক্ষরণের জন্য ডাক্তার আপনাকে দিত অনেক ব্যাগ রক্ত। চুল কাটা তখন হতো এক বিরাট অপারেশন। একবার চুল কাটতে গেলে আপনাকে ভিটামাটি সব বিক্রি করতে হতো। হার্টের সার্জন যেমন হার্টের অপারেশন করেন, তেমনি হেয়ার সার্জন নামে এক ধরনের ডাক্তার লাগতো চুল কাটার জন্য। থ্যাঙ্কস গড, তিনি জীবিত সেল দিয়ে আমাদের চুল বানাননি। আগেই বলেছি টুটুল সাহেব, মানুষের শরীর একটা অদ্ভুত মেশিন। মানুষ যখন ডিএনএ আবিষ্কার করলো তখন সে ভাবল মানুষের শরীরের সকল রহস্য সে জেনে গিয়েছে। প্রকৃতির গোপন রহস্যটা সে আবিষ্কার করে ফেলেছে। এখন মানুষ ডিএনএর বিন্যাস দেখে বলতে পারবে এই মানুষটা বড় হয়ে কেমন মানুষ হবে। অর্থাৎ মানুষের ভাগ্য তার জানা হয়ে গিয়েছে। কিন্তু কিছুদিন পরেই বোঝা গেল মানুষের এই ধারণা ভুল। মানুষের ডিএনএর বিন্যাস কোনো চিরস্থায়ী ঘটনা না। এই বিন্যাস টাইম টু টাইম পরিবর্তিত হয়। সেটা কিভাবে? টুটুল প্রশ্ন করল প্রফেসর ইব্রাহিমকে। প্রকৃতি অনেক জটিল কাজও করে খুব সিম্পল উপায়ে। আর এই কারণে একজন বিজ্ঞানীর ছেলে যে বিজ্ঞানী হবেই তার যেমন কোনো গ্যারান্টি নেই, তেমনি আপনার বাবা ক্যান্সারে মারা গেলে আপনিও যে ক্যান্সারেই মারা যাবেন তারও কোনো গ্যারান্টি নেই। এর কারণও জেনেটিক। আমাদের শরীরে অনেক ধরনের জিন আছে, ভালো জিন, মন্দ জিন, ক্রিয়েটিভ জিন। আমাদের শরীরের প্রতিটা জিন যে কোনো সময়ে অ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জিনেরই আছে অফ এবং অন সুইচ। যেমন ধরুন, একটা কিশোর যদি ছোটবেলা থেকে ক্রিকেট প্র্যাকটিস করে, ক্রিকেট নিয়ে শয়নে স্বপনে সাধনা করে,
তবে তার শরীরের ক্রিকেট সংক্রান্ত জিনগুলো অন হয়ে যাবে, মানে ক্রিকেটের জিনগুলো সক্রিয় হয়ে উঠবে। ফলে সেই কিশোর দিনকে দিন ক্রিকেটে ভালো হয়ে উঠতে থাকবে। তার পূর্বপুরুষ কোনোদিন ক্রিকেটের ব্যাট বল হাতে না নিলেও সেই কিশোরের ক্রিকেটার হবার সম্ভাবনা 10-এ 10। আবার ধরুন একজন গণিত বিশেষজ্ঞের সন্তান, জন্মসূত্রে সে বাবার মতো গণিতের অনেক জিন তার শরীরে পেয়েছে, কিন্তু সেই সন্তান যদি বড় হয়ে গণিত নিয়ে প্র্যাকটিস না করে, তাহলে তার শরীরের গণিত বিষয়ক সকল জিন আস্তে আস্তে অফ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে বাবা গণিতজ্ঞ ছিলেন বলে ছেলে গণিতজ্ঞ হবে, তার কোনো সম্ভাবনা নেই। এই কারণে কথায় বলে টুটুল সাহেব, মানুষের ভাগ্য তার কপালে লেখা থাকে না, থাকে তার কর্মে। গান্ধীজি বলতেন, আমার ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করে আজ আমি কি করছি তার উপর। আপনি যে জিনিস নিয়ে সাধনা করবেন, আপনার শরীরের সেই বিষয়ক জিনগুলো সক্রিয় হয়ে উঠবে, আপনি দিনকে দিন সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠবেন। এ কারণে টুটুল সাহেব, প্রত্যেকটি মানুষেরই ক্ষমতা আছে যে কোনো বিষয়ে সফলতা অর্জন করার। আপনাকে একটা আজব স্টাডির কথা বলি টুটুল সাহেব, এটা বিশ্বাস করতে আপনার হয়তো একটু কষ্ট হবে। আপনি আগে যেমন বলেছেন ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এই স্টাডিটা তেমনই একটা স্টাডি। এটা করেছিলেন আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা। তারা বিশ্ববিদ্যালয়ের 20 জন সাধারণ ছাত্রকে নিয়ে স্টাডিটা করেছিলেন। মনোবিজ্ঞানীরা র্যান্ডম 20 জন ছাত্রকে ডেকে নিয়ে তাদের 2 গ্রুপে বিভক্ত করলেন, গ্রুপ 1 আর গ্রুপ 2। এই 20 জন ছাত্রদের কেউই বাস্কেটবল খেলতে পারে না, তারা সবাই আনাড়ি বাস্কেটবল খেলোয়াড়। এরপর মনোবিজ্ঞানীরা গ্রুপ 1কে 1 মাসের জন্য বাস্কেটবল ট্রেনিং ক্যাম্পে পাঠালেন, আর গ্রুপ 2কে বললেন 1 মাস মনে মনে বাস্কেটবল খেলতে, সারাদিন বাস্কেটবল নিয়ে ভাবতে, কল্পনায় বাস্কেটবল খেলতে। তারা মাঠে গিয়ে সত্যিকারের বাস্কেটবল খেলবে না, তারা বাস্কেটবল খেলবে কল্পনায়। 1 মাস পর 2 গ্রুপকে যখন মাঠে নেওয়া হলো, তখন দেখা গেল 2 গ্রুপেরই বাস্কেটবল খেলার দক্ষতার উন্নতি হয়েছে, 2 গ্রুপে আগের চেয়ে ভালো খেলছে। এখন গ্রুপ 1-এর বাস্কেটবল খেলার দক্ষতার উন্নতি হবারই কথা, কারণ তারা 1 মাস নিয়মিত বাস্কেটবল খেলেছে। কিন্তু গ্রুপ 2-এর বাস্কেটবল খেলার দক্ষতার উন্নতি কেন হলো? তারা তো বাস্কেটবল খেলেনি, তারা কেবল বাস্কেটবল নিয়ে ভেবেছে। এর ব্যাখ্যায় মনোবিজ্ঞানীরা বললেন, যেহেতু গ্রুপ 2 ক্রমাগত বাস্কেটবল নিয়ে চিন্তা করেছে, সেহেতু তাদের শরীরের বাস্কেটবল সংক্রান্ত জিনগুলো সক্রিয় হয়ে উঠেছে, তাই তাদের বাস্কেটবল খেলার দক্ষতা বৃদ্ধি পেয়েছে। মনোবিজ্ঞানীরা তখন সাফ জানিয়ে দিলেন, মানুষের চিন্তার প্রভাব তার শরীরের উপর পড়ে, খুব গভীরভাবেই পড়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন, আমি যদি কোনো রোগ নিয়ে চিন্তা করি, ক্রমাগত চিন্তা করি, তাহলে আমার সেই রোগটা হবে? জি। আপনি যদি কোনো অসুখ নিয়ে লাগাতার দুশ্চিন্তা করেন, তাহলে আপনার সেই অসুখ হবার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এখন আপনি আমাকে কি করতে বলছেন প্রফেসর সাহেব? প্রশ্ন করল টুটুল। আমি আপনাকে আপনার জেনেটিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করছি, মন থেকে মৃত্যু ভয় মুছে ফেলতে বলছি। আপনার পূর্বপুরুষেরা অল্প বয়সে মারা গিয়েছিলেন বলেই আপনিও যে অল্প বয়সে মারা যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনি কাজ করুন টুটুল সাহেব, আপনি আগে এই টেস্টগুলো করান, আপনার শরীরের একটা কমপ্লিট চেক আপ করান, তারপর সবকিছু ঠিক থাকলে বিসমিল্লাহ বলে আম্মাজিকে বিয়ে করে ফেলুন। আপনি বলছেন প্রফেসর সাহেব? জি বলছি। টুটুল প্রফেসর সাহেবের কথা অনুযায়ী সবগুলো টেস্টই করালো। তারপর হীরা আর টুটুল শেষবারের মতো গেল প্রফেসর ইব্রাহিমের চেম্বারে। প্রফেসর সাহেব টুটুলের রিপোর্টগুলো দেখে বললেন, সব ঠিক আছে টুটুল সাহেব, এবার বিসমিল্লাহ বলার পালা। তার মানে আমি 50 বছর বয়সে মারা যাব না? দেখুন টুটুল সাহেব, আমাদের পরিবেশের অবস্থা তো ভালো না, রাস্তাঘাট খারাপ, খাওয়া খাদ্যে ভেজাল, রাত বিরাতে সন্ত্রাস। ফলে আপনি যে আজই মারা যাবেন না সেই গ্যারান্টি আপনাকে স্বয়ং সৃষ্টিকর্তাও দিতে পারবে না। আপনি জেনেটিক কারণে না মরলেও অন্য কারণে মরতে পারেন। তবে আপনি যদি হীরার মতো রূপবতী আর গুণবতী একজন কন্যাকে বিয়ে না করেন, তাহলে আফসোস করতে করতে যে মারা যাবেন সেই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। শুনুন টুটুল সাহেব, মৃত্যু তো আছেই, তাই বলে সারাক্ষণ যদি মৃত্যু নিয়ে ভাবেন, তাহলে তো মরার আগেই মরে যাবেন। তাই মৃত্যু নিয়ে না ভেবে জীবন নিয়ে ভাবুন। মৃত্যু নিয়ে ভেবে কি লাভ? জীবনে যদি ভালো কিছু করে থাকেন তো মৃত্যুর পর বেহেশতে যাবেন, আর যদি ভালো কাজ না করেন তাহলে দোজখে গিয়েও অনেক বন্ধু বান্ধব পাবেন। আমার ধারণা বেহেশতের চেয়ে দোজখেই বন্ধু বান্ধব বেশি পাবেন। আপনাকে একটা উপহার দিই টুটুল সাহেব, নিন এই বইটা ধরুন, এটা আপনার জন্য। আমি পারতে সারতে কাউকে আমার বই দেই না, তাছাড়া এটা আমার সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে একটা। তারপরেও বইটা আপনাকে দিচ্ছি, কারণ এই বইটার দরকার এখন আমার চেয়ে আপনার বেশি। বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী। বইটার নাম দ্য ডিভাইন কোড। বইটা পড়লে আপনি আপনার প্রশ্নের উত্তর আরও পরিষ্কারভাবে পাবেন। মানুষের ডিএনএর উপর এত সহজ এবং তথ্যপূর্ণ বই বাজারে আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। বইটা পড়া আপনার খুব জরুরি।
মানুষের ইতিহাসে কুসংস্কার কোনো হাস্যকর বস্তু নয়। মানুষের সমাজে যেদিন থেকে সংস্কারের শুরু হয়েছে ঠিক সেদিন থেকেই কুসংস্কারের আবির্ভাব হয়েছে। কুসংস্কার মানুষ যে শুধু ব্যক্তি পর্যায়ে ব্যবহার করে তা কিন্তু না, অনেক কুসংস্কারের ব্যবহার রাষ্ট্রীয় পর্যায়েও দেখা যায়। যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 200 বছর আগের কথা। রোমানরা তখন সারা পৃথিবী রাজত্ব করছে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যারা রোমানদের মোকাবেলা করতে পারে। এখনকার দিনে আমেরিকার সেনাবাহিনী যেমন নাম্বার 1, তখনকার দিনে রোমান সেনাবাহিনী ছিল নাম্বার 1। সেই রোমানরাই যখন কোনো বড় সিদ্ধান্ত নিত, যেমন সিনেটে বিল পাস, নতুন ভবনের উদ্বোধন কিংবা অন্য দেশের উপর আক্রমণ, তখনই তারা ডাকত তাদের ধর্মযাজকদের। ধর্মযাজকরা গণনা করে শুভ দিনক্ষণ বের করত। প্রেসক্রিপশন হিসেবে তখন ধর্মযাজকেরা আজব আজব সব ধর্মীয় আচার অনুষ্ঠানের পরামর্শ দিত, যেগুলো না করলে দেবতারা মনক্ষুণ্ণ হতো এবং যার ফলাফল ছিল নিশ্চিত বিপর্যয়। যে কোনো যুদ্ধ শুরুর আগে রোমানরা পালন করত নানান আচার অনুষ্ঠান। এসব আচার অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আচার ছিল মোরগের দানা খাওয়া। যুদ্ধে যাবার সময় রোমানরা একটা মোরগ সাথে করে নিয়ে যেত যুদ্ধক্ষেত্রে। তবে সেটা কোনো সাধারণ মোরগ না, একটা পবিত্র মোরগ। পবিত্র মোরগ কারণ যুদ্ধে যাবার আগের দিন মোরগটাকে নিয়ে যাওয়া হতো উপাসনালয়ে। সেখানে তাকে গোসল দেওয়া হতো, তারপর তার গায়ে মাথায় মন্ত্র পড়ে ফুঁ দেওয়া হতো। তখনই সাধারণ এক মোরগ হয়ে যেত পবিত্র আত্মা। আর এই কাজগুলো করতেন রাষ্ট্রের প্রধান ধর্মযাজক। যুদ্ধে রওনা হবার ঠিক আগ মুহূর্তে মোরগটা দেয়া হতো সেনাপতির হাতে। সেনাপতি সেই মোরগ নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে। তারপর চূড়ান্ত আক্রমণের আগে মোরগের সামনে রাখা হতো কিছু শস্যদানা। মোরগ যদি সেই শস্যদানায় ঠোকর দিত, তাহলে বুঝে নেওয়া হতো এখনই আক্রমণ করার শ্রেষ্ঠ সময়। আর মোরগ যদি শস্যদানা থেকে মুখ ফিরিয়ে নিত, তাহলে ধরে নেওয়া হতো এখন আক্রমণ করার শুভক্ষণ আসেনি, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না মোরগ দানায় ঠোকর দেয়। তবে সব সেনাপতি যে এই কুসংস্কার অক্ষরে অক্ষরে মানত তা নিশ্চয়ই না। প্রতি যুগেই এমন কিছু মানুষ থাকে যারা সংস্কার কিংবা কুসংস্কার কিছুই মানে না। তেমনই একজন সেনাপতির নাম ছিল জিওসিরাস। জিওসিরাস ছিল নৌসেনাপতি। সে ছিল যেমন দক্ষ তেমনি জেদি। সেবার জিওসিরাসকে পাঠানো হলো স্পার্টান উপকূলে। মিশন অতর্কিত আক্রমণে ধ্বংস করে দিতে হবে স্পার্টান নৌবাহিনী। রোমান অধিপতি সিজার তাই দায়িত্বটা জিওসিরাসের উপরেই দিলেন। দীর্ঘ নৌভ্রমণের পর জিওসিরাস এসে পৌঁছল স্পার্টান সমুদ্র সীমায়। নিজের বাহিনীকে নিরাপদ দূরত্বে রেখে জিওসিরাস অপেক্ষা করতে লাগলো মোক্ষম সময়ের, যেন এক আক্রমণেই ধ্বংস করা যায় স্পার্টান নৌবাহিনীকে। ব্যাপারটা এমন ছিল, হয় স্পার্টান বাহিনীকে এক কোপে মারতে হবে অথবা নিজেরা মরতে হবে। বেশ কিছুদিন গভীর সমুদ্রে অপেক্ষা করার পর এলো অমাবস্যার রাত। সেই রাতে জিওসিরাস বুঝতে পারল এখনই আক্রমণ করার উপযুক্ত সময়, কারণ আজ রাতে তুষারপাত হবে। এই সময় স্পার্টান নৌবন্দর থাকবে অরক্ষিত। যুদ্ধের সকল বিশ্লেষণ বলছে আজ রাতে আক্রমণের শ্রেষ্ঠ সময়। আগামী রাতে আক্রমণ করলে সেটা হবে অনেক দেরি, আর গত রাতে আক্রমণ করলে সেটা হতো অতি শিগগির। আজ রাতই যথাযথ সময়। ঠিক মধ্যরাতের অন্ধকারে আক্রমণ করা হবে ঘুমন্ত স্পার্টান নৌবাহিনীকে। তবে জিওসিরাসের এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ালো ধর্মগুরু। বিনীত গলায় সে জিওসিরাসকে বলল, মহামান্য সেনাপতি, আপনি এখনো মোরগের সামনে শস্যদানা রাখেননি। মোরগের অনুমতি ছাড়া আক্রমণ করা আপনার ঠিক হবে না। ঠিক আছে, মোরগের অনুমতি নেবার ব্যবস্থা করুন, বলল জিওসিরাস। তাকে খাবার দিন। ধর্মগুরু তাই করল, মোরগের সামনে খাবার দিল। কিন্তু মোরগ খাবার খেল না, একটা শস্য দানাতেও ঠোকর দিল না। ধর্মগুরু দ্রুত কিছু মন্ত্র পড়ে ফুঁ দিল মোরগের গায়ে, তাতেও কাজ হলো না। অবশেষে এক সৈনিক এসে জিওসিরাসকে বলল, মহামান্য সেনাপতি, মোরগ তো খাবার খাচ্ছেন, এখন কি করবেন? সৈনিকের কথায় চমকে উঠল জিওসিরাস। আকাশের দিকে তাকিয়ে তারাদের মানচিত্র দেখল। এই মানচিত্র বলছে নষ্ট করার মতো এক মুহূর্ত সময়ের হাতে নেই। চূড়ান্ত আক্রমণের এটাই সময়। জিওসিরাস ছুটে গেল মোরগের কাছে। দেখল ধর্মগুরুর শত চেষ্টায়ও কোনো লাভ হচ্ছে না। মোরগ একটা দানাতেও ঠোকর দিচ্ছে না। দানা একদিকে আর মোরগের মুখ অন্যদিকে। জিওসিরাস কিছুক্ষণ চুপ করে থাকলো, কি যেন ভাবল। তারপর ধর্মগুরুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, মোরগ যদি শস্যদানা না খেয়ে পানি খায় তাহলে কি চলবে? কিছু একটা খেলেই চলবে। জিওসিরাস তারপর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে মোরগের গলা ধরে একটানে ছুড়ে দিল সাগরের মাঝখানে। তারপর ধর্মগুরুকে বলল, মোরগ পানি খেয়েছে, কাজেই আক্রমণ। সেবার জিওসিরাসের কপাল ছিল মন্দ।
তার সবচেয়ে কাছের একজন সেনা অফিসার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। জিওসিরাসের সকল পরিকল্পনা সে আগে থেকে জানিয়ে দিয়েছিল স্পার্টানদের, ফলে পরাজয় অসম্ভব এমন যুদ্ধেও পরাজিত হলো জিওসিরাস। এরপর জিওসিরাস যখন ফিরে এলো, তখন রোমের রাজাধিরাজ সিজার তাকে দোষী সাব্যস্ত করল। জিওসিরাসের অপরাধ, সে 100 বছরের পুরনো প্রথাকে অসম্মান করেছে, পবিত্র আত্মা মোরককে সাগরে ফেলে দিয়েছে। এটাই তার যুদ্ধে পরাজিত হবার একমাত্র কারণ। জিওসিরাসের এই অপরাধে তাকে দেয়া হলো মৃত্যুদণ্ড, ক্রুশে বিদ্ধ করার আদেশ। মাথা নিচু করে ক্রুশে বিদ্ধ হবার আগে জিওসিরাস রাজাধিরাজ সিজারকে প্রশ্ন করল, মহামান্য সিজার, আমি যদি এই যুদ্ধে জয়ী হতাম, তাহলে কি রোমানদের সমাজ থেকে মোরক বিষয়ক কুসংস্কারটা উঠে যেত? এটা কি প্রমাণিত হতো যে মোরককে অসম্মান করলেও যুদ্ধে জেতা যায়? উত্তরে সিজার বলল, তুমি যুদ্ধে জিতে আসলে মোরগের প্রসঙ্গটাই আর আসতো না। কুসংস্কার এমনই হয়, তার জন্ম হয় ভয় থেকে, পরাজয় থেকে, ফলে অনেক কুসংস্কারই একসময় হয়ে ওঠে সংস্কার। মৃত্যু প্রসঙ্গে টুটুলের ভাবনাটা এসেছে ভয় থেকে। এই ভয় খুব সহজে যাবার নয়। এতদিনের লালিত ভয় কি এত সহজে যায়? তাই তো প্রফেসর ইব্রাহিমের হাজার ভরসার কথা শুনেও টুটুল তার ভয়কে অতিক্রম করতে পারল না। হীরাকে সে বিয়ে করতে রাজি হল না। হীরা নানানভাবে চেষ্টা করল টুটুলকে বোঝাতে, কিন্তু হীরার কোনো কথাতেই কোনো কাজ হল না। অবশেষে হীরা টুটুলকে তার ফাইনাল প্রশ্নটা জিজ্ঞাসা করল, তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি কি আমাকে বিয়ে করছো? হ্যাঁ বা না দিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। আপনি আমাকে ক্ষমা করবেন হীরা, আপনার মতো মেয়ের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তার মানে তুমি আমাকে না বললে, তাই তো? টুটুল হীরার এই প্রশ্নের উত্তরে কিছুই বলল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হীরা বুঝে নিল টুটুল এবার তার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে। হীরা আর কোনো কথা বাড়ালো না। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। কাল আমি যশোরে চলে যাচ্ছি। তোমার সাথে আমি আর কোনোদিন দেখা করব না। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। এখানেই পড়লো আমাদের সম্পর্কের সর্বশেষ ফুল স্টপ। এখন থেকে তুমি আর আমি দুজনই মুক্ত। মিসেস চৌধুরী হীরা পান্নাকে নিয়ে যশোরে গিয়েছেন সপ্তাহ 2 হলো। সাথে গিয়েছেন টুটুলের মা আর রানুও। টুটুল এখন বাড়িতে একা। আর একা হবার পরই টুটুল বুঝতে পারল মানুষের জীবনে একজন সঙ্গীর কত প্রয়োজন। এক এক বয়সে মানুষের এক এক রকম সঙ্গী লাগে। ছোটবেলায় লাগে খেলার সাথী, বড়বেলায় লাগে ইমোশনের সাথী। ইমোশনাল সাথী তাকেই বলে যে কোনো কথা না বলেও অনেক কথা বলতে পারে, যে হাতে হাত রাখলে এক মুহূর্তে আত্মবিশ্বাস ফিরে আসে, যে পাশে থাকলে পৃথিবীকে অনেক নিরাপদ বলে মনে হয়। হীরা ছিল টুটুলের তেমনই এক সাথী। টুটুল এই ফ্ল্যাটটিতে বাস করছে প্রায় 2 বছর। একা একা বাস করছে। এতদিন একা একা থাকতে টুটুলের কোনো অসুবিধে হয়নি, বরং একাকিত্বটাকে সে উপভোগই করেছে। সে ভেবেছিল বাকি জীবনটা একাই কাটিয়ে দিতে পারবে। কিন্তু হীরা চলে যাবার পর টুটুল একাকিত্বের এক নতুন রূপ দেখতে পাচ্ছে। শূন্য বাড়িটাকে আগে কখনোই এমন শূন্য মনে হয়নি। টুটুল বুঝতে পারল ভালোবাসার মানুষের আসল মূল্য মানুষ তখনই বুঝতে পারে যখন সে তাকে হারিয়ে ফেলে। এয়ারপোর্ট থেকে হীরাকে বিদায় দিয়ে যখন বাড়ি ফিরল টুটুল, যখন ঘরের দরজাটা বন্ধ করল টুটুল, তখনই চরম এক শূন্যতা এসে গ্রাস করল তাকে। গলা চেপে ধরা সেই নীরবতাকে কিছুতেই উপেক্ষা করতে পারল না টুটুল। যে ঘরটায় হীরা থাকত সেটার দরজা খুলতেই হীরার পারফিউমের গন্ধ এসে জড়িয়ে ধরল টুটুলকে। সে যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছে হীরাকে। ওয়াশরুমের বেসিনে বসে আছে হীরার অর্ধেক ব্যবহার করা টুথপেস্ট। শাওয়ারের মেঝেতে দাঁড়িয়ে আছে হীরার ব্যবহার করা একটা শ্যাম্পুর বোতল। চিরুনির গায়ে লেগে আছে হীরার লম্বা লম্বা চুল। এই বাড়িতে এখন হীরা নেই, কিন্তু তার গন্ধ মৌ মৌ করছে সারা বাড়িতে। ডাইনিং টেবিলের যে চেয়ারটাতে হীরা সবসময় বসত, সেখানে যেন হীরা বসে আছে এখনো। হীরা যেন এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর এক হাত দিয়ে চুল ঠিক করছে। এই বাড়িতে এখন এমন 1 ইঞ্চিও জায়গা নেই যেখানে হীরা নেই। হীরার অনুপস্থিতিটাই হয়ে উঠেছে তার উপস্থিতি। হীরাকে আমার এমন করে মনে পড়ছে কেন? প্রশ্নটার উত্তর টুটুল কোনোভাবেই এড়াতে পারছে না। তার মনের প্রতি ইঞ্চি ভূমি চিৎকার করে বলছে, হীরাকে তুমি ভালোবাসো টুটুল, প্রচণ্ড ভালোবাসো। হীরাকে ছাড়া তোমার চলবে না। ভালোবাসার আসল মূল্য বুঝতে চাইলে ভালোবাসার মানুষকে একবার হলেও হারাতে হয়। তুমি হীরাকে হারিয়েছ, তাই বুঝতে পারছো হীরা তোমার কতখানি। টুটুল প্রথমে ভেবেছিল হীরার শূন্যতা সে কিছুদিন পরেই কাটিয়ে উঠতে পারবে। দিনের ব্যস্ততা হীরাকে ভুলিয়ে দিতে পারবে। কিন্তু হলো তার উল্টোটা।
দিন যত যাচ্ছে হীরার বিচ্ছেদটা ততই শক্তি সঞ্চয় করছে। হীরার স্মৃতি এখন কুরে কুরে খাচ্ছে টুটুলকে। ভালোবাসার এই তাণ্ডব দেখে নিজেই অবাক হলো টুটুল। হীরা টুটুলের জীবনের প্রথম নারী যে তাকে বলেছে, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রথম প্রেমের প্রলয়ের কথা টুটুল গল্প উপন্যাসে পড়েছে, সিনেমায় দেখেছে। টুটুল এখন ভাবছে, তাহলে প্রেম কি আসলেই মানুষকে পাগল করে দেবার ক্ষমতা রাখে? প্রেমে পড়লে মানুষ কি তাহলে সত্যি তার মস্তিষ্কের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়? তাহলে কি হীরার কথাই ঠিক? ভালোবাসা কি সত্যি সেই দামি সফটওয়্যার যার উপর নির্ভর করে পৃথিবী টিকে আছে? শত চেষ্টা করেও টুটুল ভুলতে পারল না হীরাকে। সে বাধ্য হয়ে এক সন্ধ্যায় ফোন দিল হীরার নাম্বারে, কিন্তু হীরা ফোন ধরল না। সারা রাত চেষ্টা করেও টুটুল হীরাকে ফোনে পেল না। পরদিন সকালে টুটুল ফোন দিল ওর মাকে। মা, হীরা এখন কোথায়? কোথায় আবার? যশোরে। কেন? হীরাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ও ফোন ধরছে না। কেন? হীরাকে ফোন দিয়েছিলি কেন? এমনি কথা বলতে ইচ্ছে করছিল তাই। হীরার তোর সঙ্গে কথা বলবে বলে মনে হয় না। কেন? হীরা আমার সাথে কথা বলবে না কেন? কারণ হীরার বিয়ে ঠিক হয়েছে। পরশুদিন এঙ্গেজমেন্ট। পরশুদিন এঙ্গেজমেন্ট? বলো কি? মায়ের কথায় চমকে উঠল টুটুল। কার সাথে হীরার বিয়ে ঠিক হয়েছে? প্রত্যয়ের সাথে। তোর মাহবুব আমার ছেলে প্রত্যয়ের সাথে। হীরার বাবা মা খুব খুশি এই বিয়েতে। হীরার সাথে বিয়ের পর লন্ডন যাবে এফআরসিএস করতে। হীরা কি এই বিয়েতে রাজি? তা জানি না, হীরার সঙ্গে আমার কথা হয়নি। তবে নিশ্চয়ই রাজি। রাজি না হলে কি হীরার মতো মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যায়? প্রত্যয়ের সাথে হীরার বিয়ে ঠিক হয়েছে, অথচ তোমরা আমাকে একবারও জানালে না। তোকে জানাতে হবে কেন? তুই তো হীরাকে প্রত্যাখ্যান করেছিস। কত স্বপ্ন দেখেছিলাম আমি, হীরা তোর বউ হবে, আমি ছেলের বউয়ের মুখ দেখব। কিন্তু সে কপাল কি আর আমার আছে? যাগে, ওসব বলে আর লাভ কি? সময় পেলে বিয়েতে আসিস। মা, মা আমার কথা শোনো, ফোন রেখো না। কি? আমি হীরাকে বিয়ে করতে চাই। কি বললি? হ্যাঁ মা, আমি হীরাকে বিয়ে করতে চাই, তুমি ব্যবস্থা করো। আমি কিভাবে ব্যবস্থা করব? কোহিনূর তোর মাহবুব মামার সঙ্গে সব কথা চূড়ান্ত করে ফেলেছে। আমি এখন কিছুই করতে পারবো না। আর আমার কথা ওরা শুনবেই বা কেন? যেই মেয়েকে তুই নির্মমভাবে ফিরিয়ে দিয়েছিস, আর সেই মেয়ের কাছে আমি যাব কোন মুখে? ঠিক আছে মা, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। আমি আজ রাতেই যশোর আসছি। টুটুল সেদিন দুপুরবেলাতেই পৌঁছে গেল যশোর। ফোন রেখেই সে গিয়েছিল এয়ারপোর্টে। পরবর্তী ফ্লাইট ধরেই সে গেল যশোরে। বাসের জন্য অপেক্ষা করল না টুটুল। যশোরে পৌঁছেই সে সোজা গেল হীরার কাছে। হীরাকে সরাসরি বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই হীরা, এক্ষুনি, এই মুহূর্তে। তুমি এখন আমার সঙ্গে কাজী অফিসে চলো। আমাকে আপনি করে বলো টুটুল। আমার বিয়ে ঠিক হয়েছে, পরশু আমার এঙ্গেজমেন্ট। তুমি এখন আসতে পারো। প্লিজ হীরা, এইভাবে কথা বলো না। আমি তোমাকে কতখানি ভালোবাসি সেটা টের পেয়েছি তুমি চলে আসার পর। তোমাকে ছাড়া আমার পৃথিবীটা একেবারে অসহ্য, ভীষণ অন্ধকার সেই পৃথিবী। আমি সেখানে একা থাকতে পারবো না। কিন্তু তোমাকে ছাড়া আমার পৃথিবীটা অসহ্য নয় টুটুল। আগে ভেবেছিলাম তোমাকে ভুলতে আমার অনেক কষ্ট হবে, তবে প্রত্যয়ের সঙ্গে মেলামেশার পর আমার সেই ধারণা পাল্টে গেছে। তোমার কথা আমার এখন মনে হয় ঠিকই, কিন্তু প্রত্যয় কাছে এলে তোমাকে অতি সহজে আমি ভুলতে পারি। মনে হয় পৃথিবীতে তুমিই একমাত্র আকর্ষণীয় ব্যক্তিত্ব নও, আর বন্ধু হিসেবে প্রত্যয় চমৎকার। কাম অন হীরা, মাত্র 2 সপ্তাহে তোমার ভালোবাসা বদলে গেল? এত ঠুনকো তোমার ভালোবাসা? 2 সপ্তাহ আগেও না তুমি আমাকে ভালোবাসতে, আমাকে ছাড়া অন্য কারোর দিকে তাকাতেও না। একবিংশ শতাব্দীতে 2 সপ্তাহ অনেক লম্বা সময় টুটুল। মানুষের চাঁদে যেতে সময় লাগে মাত্র 1 দিন, সেটাও 70 দশকের হিসেব অনুযায়ী। এখন চেষ্টা করলে মানুষ একদিনে চাঁদে গিয়ে আবার ফিরেও আসতে পারে। বুঝলে টুটুল, একবিংশ শতাব্দীর 2 সপ্তাহ মানে মধ্যযুগের 20 বছর। সেই হিসেবে তোমাকে ভুলতে আমার সময় লেগেছে মধ্যযুগের 20 বছর। তাছাড়া তুমি তো 50 বছর বয়সের আগেই মারা যাবে। আমি জেনে শুনে কেন তোমাকে বিয়ে করব, তুমি বলো? প্লিজ হীরা, ডাক্তারের কথা তো তুমি সবই শুনেছ। ডাক্তার বলেছে 50 বছর বয়সে আমি যে মারা যাবই তার কোনো গ্যারান্টি নেই। ডাক্তার তা বলেনি টুটুল, তুমি ডাক্তারের কথা ভুল বুঝেছ। ডাক্তার বলেছে তুমি যে 50 বছর পর্যন্ত বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। ডাক্তার গোল্লায় যাক, আমি তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ফাইনাল, ব্যাস। চিৎকার করো না টুটুল, আমি ভয় পাওয়ার মতো মেয়ে না সেটা তুমি ভালো করেই জানো। প্রত্যয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, দ্যাটস অলসো ফাইনাল, ইউ মে গো নাও। টুটুল গেল বটে, তবে সে বিদায় হলো না। টুটুল গেল প্রত্যয়ের কাছে। টুটুল যখন প্রত্যয়ের বাড়িতে এলো তখন সে ছিল খাবার টেবিলে। প্রত্যয়ের হাত ধরে টুটুল বলল, ছাদে চল প্রত্যয়,
তোর সঙ্গে আমার কথা আছে। আরে টুটুল ভাই, তুমি আমাদের বাড়িতে? তুমি তো আমাদের বাড়ির রাস্তা ভুলেই গিয়েছো। ছাদে চল প্রত্যয়, ওঠ। কি ব্যাপার টুটুল ভাই, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আর আমাকে তো তুমি আপনি করে বলো, এখন তুই করে বলছো যে? মনে আছে টুটুল ভাই, তোমাকে আমি ছোটবেলায় গৌতম বুদ্ধ বলে খ্যাপাতাম? তা গৌতম বুদ্ধরা কি উত্তেজিত হয় নাকি? তাদের কি মেল্টিং পয়েন্ট আছে? প্রত্যয়, আমি হীরাকে ভালোবাসি। ছাদে গিয়ে বলল টুটুল, হীরাকে আমি বিয়ে করতে চাই। সত্যি টুটুল ভাই? এই কথা শুনলে তো ফুপু অনেক খুশি হবেন। ফুপুর তো জীবনে একটাই দুঃখ, তুমি কোনোদিন বিয়ে করবে না। তা কথাটা ফুপুকে জানিয়েছো তো? মাকে জানিয়ে লাভ কি? তুই তো আর বিয়েটা হতে দিচ্ছিস না। তুই তো আমার আসল শত্রু। আমি তোমার বিয়ে হতে দিচ্ছি না? প্রত্যয় অবাক হলো টুটুলের কথা শুনে। আমি তোমার শত্রু হলাম কিভাবে? কেন, হীরার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়নি? পরশুদিন তোর আর হীরার এঙ্গেজমেন্ট না? বলো কি টুটুল ভাই, আমার আর হীরার এঙ্গেজমেন্ট? কই, আমি তো জানি না। হেয়ালি করবি না প্রত্যয়, আমি হীরাকে বিয়ে করব, ব্যাস। তুই হীরাকে বিয়ে করতে পারবি না। আরে, হেয়ালি তো তুমি করছো টুটুল ভাই। বারবার বলছো আমার সঙ্গে হীরার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হয়েছে। আমি তো এসবের কিছুই জানি না। তাহলে হেয়ালি কে করছে, আমি না তুমি? তবে একটা কথা তোমাকে বলে রাখি টুটুল ভাই, হীরাকে বিয়ে করতে আমার কিন্তু মোটেই আপত্তি নেই। হীরা দেখতে যা সুন্দর, ঠিক যেন এই যুগের ক্লিওপেট্রা। চুপ কর ফাজিল, হীরার সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। বাজে কথা কখন বললাম? আমি তো হীরার প্রশংসা করলাম। না, তুই হীরার প্রশংসা করতে পারবি না। আচ্ছা, করবো না। এখন বলো তো টুটুল ভাই, ব্যাপারটা আসলে কি? আমি তোমার আর হীরার মাঝখানে এলাম কিভাবে? এত কিছু তোর জানার দরকার নেই। তুই শুধু আমাকে বল, হীরার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবি। আরে না টুটুল ভাই, আমার সাথে হীরার বিয়ে ঠিক হয়নি। আমার ধারণা হীরা তোমাকে কোনো কারণে বোকা বানাচ্ছে। তুমি তো মেয়েদের চেনো না টুটুল ভাই, ওদের ছলাকলা স্বয়ং সৃষ্টিকর্তাও বোঝে না। তুমি কিভাবে বুঝবে? তুমি তো সামান্য একটা মানুষ, সবাইকে আপনি করে বলা মানুষ। তুমি এক কাজ করো টুটুল ভাই, হীরার কাছে এখনই যাও, দুজনে কথা বলো, তারপর ঝামেলা মিটিয়ে ঝটপট বিয়ে করে ফেলো। হীরার মতো সুন্দরী কিন্তু বাজারে বেশি দিন খালি থাকে না, এই কথাটা মনে রেখো টুটুল ভাই। চুপ বেয়াদব, মুখে লাগাম দিয়ে কথা বল। এই বলে টুটুল প্রত্যয়দের বাড়ি থেকে সোজা গেল হীরার কাছে। হীরা, তুমি আমাকে মিথ্যা বলেছ কেন? প্রত্যয়ের সঙ্গে তো তোমার বিয়ে ঠিক হয়নি। বিয়ে ঠিক হলে কি করতে? জিজ্ঞাসা করলো হীরা। খুন করতাম। কাকে, প্রত্যয়কে? না, নিজেকে। প্রত্যয়দের ছাদ থেকে নিচে লাফ দিতাম। আমার জন্য তুমি সত্যি নিজেকে খুন করতে পারো? হ্যাঁ, পারি। কই, আমার চোখ ছুঁয়ে বলো তো। টুটুল হীরার চোখের দিকে হাত বাড়ালে হীরা খিলখিল করে হেসে উঠল। আরে গর্ধব, চোখ ছুতে হয় চোখ দিয়ে, হাত দিয়ে নয়। এবার টুটুল সত্যি হীরার চোখ ছুল, চোখ দিয়ে চোখ ছুল। হীরার চোখে চোখ রেখে টুটুল বলল, আমি তোমার জন্য সব করতে পারি। তোমাকে পেতে আমি আমাকে বিপদে ফেলতে পারি। তোমাকে পেতে আমি আমার নিজেকে খুনও করতে পারি। আমাকে বিয়ে করতে পারো? এখন, এই মুহূর্তে? চলো আমার সাথে। কোথায়? কাজী অফিসে। তারপর হীরাকে হ্যাঁচকা টানে রিকশায় তুলল টুটুল। রিকশায় বসে সে হীরাকে বলল, প্রত্যয়ের সঙ্গে বিয়ের নাটকটা কেন বানিয়েছিলে? তোমার মনে ঈর্ষা জাগাতে। হাসতে হাসতে বলল হীরা। সবাই মিলেই তাহলে ষড়যন্ত্রটা করেছ? মাও জানতো এর কথা? হ্যাঁ, ষড়যন্ত্র তো সবাই মিলেই করতে হয়। বুঝলে টুটুল, গন্তব্য যদি ঠিক থাকে তাহলে রাস্তা কোনো ব্যাপার না, একটা না একটা রাস্তা ঠিকই বের হয়ে যায়। তাই বলে আমাকে না জানিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এই বুদ্ধিটা নিশ্চয়ই প্রফেসর ইব্রাহিম তোমাকে দিয়েছে। হ্যাঁ, উনি গোপনে আমাকে কি বলেছিলেন জানো? কি? উনি বলেছিলেন, বুঝলে আম্মাজি, টুটুল আমার কথা শুনে তোমাকে বিয়ে করতে রাজি হবে না। কথায় বলে শুধু মুখের কথায় চিড়ে ভিজে না, আমার জ্ঞানের কথা শুনেও টুটুল ভিজবে না। ওকে ভেজাতে হলে তোমাকে বিয়ের নাটক করতে হবে। সহজ কথায় টুটুলের মনে ভয়ের জন্ম দিতে হবে। ভয়, তোমাকে হারানোর ভয়। সে যখন শুনবে তুমি অন্য কারো বউ হতে যাচ্ছ, তখন দেখবে টুটুল সুরসুর করে তোমার পায়ের কাছে এসে বসবে, বিয়ের জন্য তোমার কাছে কাকুতি মিনতি করবে। বুঝলে আম্মাজি, টুটুলের মৃত্যু ভয় দূর করতে ওর মনে আরেকটা ভয়ের জন্ম দিতে হবে। বিষের চিকিৎসা যেমন বিষ দিয়ে করা হয়, তেমনি একটা ভয়কে কাটাতে আরেকটা ভয় লাগবে। তাই বলে তুমি আমাকে এইভাবে বোকা বানাবে? আমাকে বিয়েতে রাজি করাতে তুমি ছলনার আশ্রয় নেবে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কথাটা তো তুমি জানো। তাছাড়া সে একটা প্রবাদ আছে না, তুমি যেই রাস্তা দিয়েই পাহাড়ের চূড়ায় উঠো না কেন, দৃশ্য তুমি একই দেখবে।
তাই তোমাকে আমি কোন রাস্তায় জয় করলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছ তুমি। জানো হীরা, আমি এখন আর ভয়কে ভয় পাই না। ভয়কে আমি মোকাবেলা করতে শিখেছি, আর সেটা পেরেছি তোমার কারণে। এখন যদি আমি শান্তি নানাকে আবার স্বপ্নে দেখি, তবু আমি ভয় পাবো না। ইনফ্যাক্ট শান্তি নানাকে স্বপ্নে দেখেছিলাম বলেই তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। জীবন নিয়ে আমার এখন কি পরিকল্পনা জানো? কি? আমি এখন ঠিক করেছি, আমার জীবনে ভালো মন্দ যা কিছুই আসুক না কেন, আমি তাকে সাদরে গ্রহণ করব। কোনো কিছুকেই বাধা দেব না। ভালোকে যেমন বাধা দেব না, মন্দকেও দেব না। আমি এখন মনে করি জীবন মানে প্রশ্ন না, জীবন মানে উত্তর। প্রিয় পাঠক, হীরা আর টুটুলের গল্পটা এখানে শেষ হলেই ভালো হতো। আমি বলতে পারতাম, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। কিন্তু সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ হীরা আর টুটুলের গল্পটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই ওদের গল্পের শেষ অংশটুকু আমাকে বলতেই হবে। ওটুকু না বললে সত্যকে গোপন করা হবে। টুটুল তার ক্লাসের ছেলেমেয়েদের প্রায় বলতো, পৃথিবীতে সত্য আর মিথ্যা বলে কোনো জিনিস নেই, আছে কেবল কি ঘটছে আর কি ঘটছে না। টুটুল বলতো, আমাদের সবার গন্তব্য আগে থেকেই ঠিক করা। আমরা আমাদের সেই গন্তব্য বদলাতে পারি না। প্রকৃতি সেই ক্ষমতা আমাদের দেয়নি। আমরা যাকে পরিবর্তন বলি, সেটা আসলে পূর্ব নির্ধারিত, অবধারিত। দিনটা ছিল বুধবার, হীরা আর টুটুলের বিবাহের ৫ম বার্ষিকী। ওরা তখন নতুন বাসা নিয়েছে লন্ডন শহরের কেন্ট স্ট্রিটে। টুটুল বরাবরই ৮-১০টা পুরুষের মতো। জন্মদিন, বিবাহবার্ষিকী এসব তার মনে থাকে না। অন্যদিকে হীরা ৮-১০টা নারীর মতো, তার প্রতিটি বিশেষ দিনের কথাই মনে থাকে। সেদিনও টুটুল সকালবেলা ঘুম থেকে উঠল, নাস্তা করল, তারপর অফিসে যাওয়ার সময় জামা কাপড় পরতে শুরু করলো। নাস্তার টেবিলে নানান পদের রান্না দেখেও টুটুল বুঝতে পারল না আজ হীরা তার জন্য এত রান্না কেন করেছে। হীরা টুটুলের গলায় টাই পরিয়ে দিতে দিতে বলল, আজ কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কেন তাড়াতাড়ি ফিরবো কেন? আজ কি কোথাও যাওয়ার কথা? টুটুলের কথা শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল হীরা। তারপর বলল, আজ তুমি তাড়াতাড়ি ফিরবে কারণ আজ আমরা ঝগড়া করব। আচ্ছা টুটুল, তুমি কি খেয়াল করেছো আমরা কিন্তু সচরাচর ঝগড়াঝাটি করি না। আমাদের বিয়ে হয়েছে ৫ বছর, অথচ আমরা শেষ ঝগড়া কবে করেছি আমার মনে নেই। তোমার মনে আছে? না, আমারও মনে নেই, উত্তর দিল টুটুল। আচ্ছা টুটুল, অন্য সবার মতো আমাদেরও মাসে মাসে ঝগড়া হয় না কেন? ঝগড়া হলে তুমি খুশি হতে? খুশি হতাম কিনা জানি না, তবে মাঝে মধ্যে ঝগড়া হলে মনে হয় প্রেমটা আরো জমতো। চলো না এক কাজ করি, এখন থেকে আমরা প্রতি মাসে একবার করে ঝগড়া করব। ঝগড়াতে হবে প্রতি মাসের শেষ উইকেন্ডে রাত 10টায়, ঠিক আছে? শোনো হীরা, তোমাকে বলি আমাদের কেন ঝগড়া হয় না। আমাদের ঝগড়া হয় না কারণ তুমি যা বলো আমি তাই করি, আর এই জন্যই আমাদের ঝগড়া হয় না। ভুল বললে টুটুল। সরি, ভুল না, তুমি মিথ্যা বললে। তুমি আমার একটা কথা শোনো না, বরং আমি তোমার সব কথা শুনি, তাই আমাদের ঝগড়া হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা এই বিষয়ে ঝগড়া করব। আমাদের ঝগড়ার বিষয় হবে কে বেশি অনুগত, আমি না তুমি। এখন যাই সুইটহার্ট। যাও। হাসতে হাসতে টুটুলকে বিদায় দিল হীরা। টুটুল বেরিয়ে গেলে হীরাও বের হলো বাড়ি থেকে। তবে আজ হীরা অফিসে গেল না। হীরা আজ অফিস থেকে ছুটি নিয়েছে। প্রতিটা বিবাহবার্ষিকীতেই ঘরে থাকে হীরা, সারাদিন রান্নাবান্না করে। তারপর টুটুল সন্ধ্যায় বাড়ি ফিরলে ওরা বসে ক্যান্ডেল লাইট ডিনারে। প্রতিটা বিবাহবার্ষিকীতেই হীরা কোনো না কোনো নতুন রেসিপি রান্না করে। এবারও তার ব্যতিক্রম হলো না। বাড়ি থেকে বের হয়ে হীরা গেল বাজারে। আজ সে যে রেসিপিটা রান্না করবে তার নাম রোগান জোশ। রোগান জোশ হচ্ছে একটা কাশ্মীরি রেসিপি। মুঘল সম্রাট তুঘলক ঘুরি যখন প্রথম কাশ্মীরে আসেন, তখন এই রেসিপিটা ফার্সি থেকে হিন্দিতে অনুদিত হয়। এরপর রোগান জোশ আর কাশ্মীর থেকে বিদায় হয়নি। এখন এটাকে সবাই কাশ্মীরি রেসিপি বলেই জানে। ফার্সিতে রোগান মানে ঘি আর জোশ মানে ঝোল। রোগান জোশে মাংস ঘি দিয়ে রান্না করা হয় বলে এর নাম রোগান জোশ। হীরা কিছুদিন আগে একটা পত্রিকায় এই রেসিপিটা দেখেছিল। তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল এবার ম্যারেজ ডেতে রোগান জোশ রান্না করবে। উত্তরাধিকার সূত্রে হীরা তার মায়ের একটা দোষও পায়নি, তবে গুণ পেয়েছে প্রতিটি। হীরাও তার মায়ের মতো কেবল ভালো রান্নাই করে না, রান্নার প্রতি তার আগ্রহও ব্যাপক। বলা যায় নতুন নতুন রেসিপি রান্না করা হীরার সবচেয়ে প্রিয় নেশা। সারাদিন ধরে অনেক প্রস্তুতি নিয়ে রান্না করলো হীরা। বসার ঘরটা যত্ন করে সাজালো, ক্যান্ডেলগুলো সুন্দর করে বসালো ডাইনিং টেবিলের চারপাশে। তারপর সন্ধ্যা 6টা বাজতেই শাড়ি পরে রেডি হলো হীরা। টুটুল বাড়ি ফেরে সাধারণত 6:30টার দিকে। হীরা নিশ্চিত প্রতিবারের মতো এবারও টুটুলের মনে নেই যে আজ তাদের ম্যারেজ ডে।
হীরা তাই এবারও টুটুলকে সারপ্রাইজ দেবার সকল ব্যবস্থাই সম্পন্ন করল। কিন্তু আজ রাত 8টার পরও বাড়ি ফিরল না টুটুল। হীরা সবেমাত্র তার ফোনটা হাতে নিয়েছে টুটুলকে ফোন করার জন্য, তাকে বকা দেবার জন্য, বাড়ি ফিরতে তার কেন দেরি হচ্ছে জানার জন্য। হীরা ফোনের নম্বর টেপার আগেই ওদের দরজার বেল বেজে উঠল। ঝগড়া করতে করতেই হীরা এগিয়ে গেল দরজার দিকে। এতক্ষণে তোমার আসার সময় হলো? আজ না তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি ফিরতে। দরজা খুলেই চমকে উঠল হীরা। দরজার সামনে সে টুটুলকে দেখতে পেল না, পেল দুজন পুলিশকে। একজন পুলিশ অফিসার হীরাকে জিজ্ঞেস করল, ক্যান আই স্পিক টু মিসেস হোসেন? টুটুলের ভালো নাম সাব্বির হোসেন। সেই হিসেবে বিয়ের পর হীরা হয়েছে মিসেস হোসেন। এই নামেই সে এখন লন্ডনে পরিচিত। জি বলছি। সরি ম্যাম, আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে। কেন? কোথায় যেতে হবে? ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল হীরা। প্লিজ আসুন আমাদের সঙ্গে। এই বলে পুলিশ অফিসার দুজন হীরাকে উঠতে বলল পুলিশের গাড়িতে। কিছুক্ষণ পর গাড়িতে এসে দাঁড়ালো সেন্ট জনস রয়্যাল হসপিটালের সামনে। হীরার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। সে এখনো বুঝতে পারছে না পুলিশরা তাকে হাসপাতালে কেন এনেছে। পুলিশ অফিসারদের এখন কি প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত সেটাও তার মাথায় আসছে না। সে বোকার মতো বসে আছে পুলিশের গাড়িতে। হীরার বিস্ময় কাটতে বেশি সময় লাগলো না। তাকে নেওয়া হলো হাসপাতালের ভেতর। অনেক ইনিয়ে বিনিয়ে একজন ডাক্তার হীরাকে যেটা বলল তার সারাংশ, টুটুল বাসে করে বাড়ি ফিরছিল, হঠাৎ বাসের ভেতর অজ্ঞান হয়ে পড়ে যায়। বাসের ড্রাইভার তখনই ফোন করে অ্যাম্বুলেন্সকে। টুটুলকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু দুঃখের বিষয়, টুটুলকে ডাক্তাররা বাঁচাতে পারেনি। হাসপাতালে আসার আগেই টুটুলের মৃত্যু হয়। টুটুলের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। টুটুলের পকেটের মানিব্যাগে ছিল তার ড্রাইভিং লাইসেন্স। সেখান থেকেই ডাক্তাররা জানতে পারে তার ঠিকানা। তারপর তারা খবর দেয় পুলিশকে। সংবাদটা শোনার পর পৃথিবীর সব শব্দ একেবারে থেমে গেল হীরার কাছে। হীরা মুহূর্তের মধ্যেই ভুলে গেল সে এখন কোথায় বসে আছে। নিজের অজান্তেই হীরা ডাক্তারকে প্রশ্ন করল, হোয়াট ডু ইউ মিন? টুটুল মারা গিয়েছে? ইজ ইট ডেড? ডাক্তার এবার হীরার হাতে হাত রাখল। তারপর আস্তে আস্তে হীরাকে বলল, আই এম সরি, হি ইজ নো মোর। ওনার মৃত্যু হয়েছে। নো 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 নো, ইট ক্যান বি ট্রু। এটা কোনোভাবেই সম্ভব না। টুটুল এভাবে চলে যেতে পারে না। এই বলে আর কিছু বলতে পারল না হীরা। সে জ্ঞান হারিয়ে পড়ে গেল হাসপাতালের মেঝেতে। যতক্ষণ হীরার জ্ঞান ফিরল ততক্ষণে হীরার বাবা, মা এবং পান্নাও এসেছে হসপিটালে। ডাক্তার হীরার বাবাকে তার অফিসে ডেকে বলল, টুটুলের এই হার্ট অ্যাটাকটা খুবই অস্বাভাবিক। আমরা এখনও জানি না ঠিক কী কারণে এমন হার্ট অ্যাটাক হলো, তবে আমাদের ধারণা এটা সম্ভবত কোনো জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়েছে। এরপর টুটুলের মায়ের ইচ্ছানুযায়ী টুটুলের বডি নেওয়া হলো বাংলাদেশে। ওকে দাফন করা হলো ওর বাবার কবরের পাশে। একদিন টুটুলের কবরের পাশে দাঁড়িয়ে টুটুলের মা হীরাকে বলল, মারে, আমার শোকটা কেবল পুত্র হারানোর শোক নয়। তোর দিকে তাকালে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। মনে হয় আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি। টুটুল তোকে বিয়ে করতে চায়নি। আমি জোর করে টুটুলের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম। আমাকে তুই ক্ষমা করিস মা। এভাবে বলবেন না মা। চোখ মুছতে মুছতে উত্তর দিল হীরা, টুটুলকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। আমি যদি তখন ভবিষ্যৎ দেখতে পেতাম, যদি জানতে পারতাম যে টুটুল আজ থেকে ঠিক 5 বছর পর মারা যাবে, তবু আমি টুটুলকেই বিয়ে করতাম। টুটুলের সাথে 5 বছরের ছোট্ট জীবনে আমি আমার জীবনটা যত উপভোগ করেছি, তত উপভোগ আমি আমার সমস্ত জীবনেও করিনি। আমি আমার পুরো জীবন ওই 5 বছরেই যাপন করেছি। জানেন মা, টুটুল আমাকে প্রায়ই বলতো মানুষের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। একটা উদাহরণ টুটুল আমাকে সব সময় দিত। ও বলতো, মানুষের শরীরকে যদি ফুলের সঙ্গে তুলনা করো, তাহলে আত্মা হচ্ছে সেই ফুলের গন্ধ। একটা ফুল যখন বৃদ্ধ হয়, তার পাপড়ি যখন শুকিয়ে যায়, তখন সেই ফুল থেকে গন্ধও উড়ে যায়। ফুলের মৃত্যুর সাথে সাথে গন্ধও কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু দিন কয়েক পর আবার যখন একটা ফুলের কুঁড়ি জন্মায় ওই একই গাছের শাখায়, তখন আবার ফুলে ফিরে আসে গন্ধ। ফুলটা নতুন, কিন্তু গন্ধটা পুরনো। ঠিক আগের ফুলে যে গন্ধটা ছিল। ফুলের মৃত্যু আছে, কিন্তু গন্ধের মৃত্যু নেই। জানেন মা, টুটুল যখন আমার পাশে থাকতো তখনও আমার সব প্রশ্নের উত্তর দিত। আমার তখন মনে হতো জীবন মানে প্রশ্ন না, জীবন মানে উত্তর। কিন্তু টুটুল চলে যাবার পর আমার মনে হয় জীবন মানে প্রশ্ন, অনেক রহস্যময় এক শাশ্বত প্রশ্ন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন লেখক মোহাম্মদ সাইফের নতুন উপন্যাস তার চোখে মেঘ ছিল জল ছিল না। আজ 4র্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে 2021 সালের 21শে বইমেলায় শিকড় প্রকাশনী থেকে।
শিকড় থেকে প্রকাশিত লেখকের আরও 5টি বই আছে। ডিয়ার লাইফ, চন্দ্রালী, শূন্য টাকার নোট, নোনতা নদীর তীরে, কালো অধ্যায়। বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রকমারি থেকে কিনে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।